আজকে আমরা বেসিক্যালি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে একটা ডিবেটে যখন আমরা আর্গুমেন্টেশন করি সেই আর্গুমেন্টেশনটা আসলে কেমন হওয়া উচিত সেটা বিভিন্ন রকমের হওয়া পসিবল, বাট হচ্ছে একটা ওয়ে কেমন হতে পারে এবং হচ্ছে এটার কিছু প্রকারভেদ থাকতে পারে এবং কিছু অ্যাপ্রোচ, স্ট্যান্ডার্ড কিছু অ্যাপ্রোচ থাকতে পারে। খুব সহজ ভাষায় আজকে এগুলো জিনিস দেখার চেষ্টা করবো। তো প্রথমেই যে বিষয়টা আমাদের বোঝা উচিত সেই বিষয়টা হচ্ছে যে একটা আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটাতে কিছু কি টেকনিক্স থাকে, যে এই টেকনিক্স গুলো ফলো করলে একটা আর্গুমেন্ট আসলে প্রপারলি ফাংশন করা যায়, প্রপারলি স্ট্রাকচার করা যায়। সেগুলো কি কি? প্রথমটা হচ্ছে লজিক্যাল রিজনিং, সেকেন্ডটা হচ্ছে অ্যান্টিসিপেশন, এন্ড থার্ডটা হচ্ছে রেফুটেশন। এখন লজিক্যাল রিজনিংটা কি? সহজ কথা যদি বুঝি, লজিক্যাল রিজনিং মানে যৌক্তিকভাবে চিন্তা করা। সহজ কথা, এটাতে কোনো রকেট সায়েন্স নাই, কোনো কঠিন কিছু নাই। আর যদি একটু ভালোভাবে বোঝাই, যে কোনো কিছু একটা কনস্ট্রাকটিভ লজিক দেওয়া, কনস্ট্রাকটিভ একটা যুক্তি দেওয়া। এখন লজিক কোনটা, কোনটা যুক্তি কোনটাকে আসলে আমি প্রপার একটা লজিক বলতে পারবো কি পারবো না কোনোটাকে, সেটা নিয়ে পরবর্তীতে আমরা বিস্তারিত আলোচনা করবো। বর্তমান যে আমরা ফেজ আছি, এই ফেজ শুধু এটুকু বুঝি যে লজিক্যালি যখন আমি কোনো চিন্তা করছি, কোনো এভিডেন্স দিচ্ছি এবং সেটাকে সাপোর্ট করার মতো কিছু বলছি, তখন সেটা লজিক্যাল রিজনিং। সেকেন্ডলি এন্টিসিপেশন মানে প্রিভার্ট দেওয়া, দিয়ে দেওয়া কিছুটা। তার মানে হচ্ছে অপোজিশন সাইড কি বলবে সেটাকে প্রেডিক্ট করা, এন্ড দেন সেই অনুযায়ী প্রিপেয়ার করা এবং ইফেক্টিভলি সেটাকে কাউন্টার পয়েন্টস দিয়ে দেওয়া। এন্ড থার্ড যেটা সেটা রিফিউটেশন। রিফিউটেশন তো বুঝতেই পারছো যে স্কিলফুলি আমরা কোনো কিছুকে আসলে অপোজ করব, যখন সেটা হচ্ছে রিফিউটেশন। খুবই সিম্পল তিনটা, এই তিনটা নিয়ে খুব বেশি আসলে বুঝতে হবে না। সহজভাবে যদি এইটুকু বুঝতে পারি যে আর্গুমেন্টস গুলোর বিভিন্ন টেকনিকের মধ্যে প্রথমটা যেটা করা উচিত সেটা হচ্ছে লজিক্যাল জিনিস থিঙ্ক করবো, এন্ড দেন সেটাকে আমি চিন্তা করার জন্য সেটাকে চিন্তা করে এভিডেন্স বের করবো, ব্রেনস্টর্মিং করবো, কিছু এভিডেন্স বের করার চেষ্টা করবো, কিছু এক্সাম্পলস বের করার চেষ্টা করবো, দেন কিছু এন্টিসিপেশন আগে থেকে করার চেষ্টা করবো, যেটা হচ্ছে প্রেডিক্ট করবো যে অপোজিশন সাইড গুলো বা হচ্ছে অপোনেন্ট টিম কি কি বলতে পারে সেটাকে, এন্ড দেন তার যেটা বলবো সেটাকে রিফিউট করতে হয়। তো এই মেইনলি এই তিনটা মোটা দাগে হচ্ছে টেকনিক রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে যে রিবাটাল স্ট্র্যাটেজি। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জিনিসটাই মূলত বুঝতে হবে আমাদেরকে। এতক্ষণ ধরে কিছু না বুঝতে সমস্যা নেই, এটা ভালোভাবে বুঝতে হবে। রিবাটাল স্ট্র্যাটেজিস যেটা রয়েছে সেটা হচ্ছে মোট বিভিন্ন রকমের হতে পারে, বাট এই অ্যাপ্রোচটা যদি ফলো করি সেটা সবচেয়ে বলা যায় যে সহজ হয় স্টাবলিশ করাটা। তো কি কি সেটা? প্রথমত পয়েন্ট বাই পয়েন্ট রিভার্টাল করা উচিত। প্রথমত প্রথমটা সেটা হচ্ছে পয়েন্ট বাই পয়েন্ট রিভার্টাল। সেটা কিভাবে করবো? সাইড অপোনেন্টের যে বিষয়গুলো রয়েছে বা যে আর্গুমেন্টস গুলো দেওয়ার চেষ্টা করেছে বা যে বিষয়টা তারা কেস এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেটা একটা পয়েন্ট পিক করলাম, এন্ড দেন সেইখান থেকে আমি একটা রিভার্ট করলাম, আমার মতো করে সেটা অ্যানালাইসিস দিলাম, এন্ড দেন বোঝালাম যে সেটা আসলে খুব একটা বেটার কোনো অ্যানালাইসিস ছিল না, বেটার কোনো হচ্ছে পয়েন্ট ছিল না, বা ভ্যালিড কোনো পয়েন্ট ছিল না। দেন সেকেন্ড আরেকটা পয়েন্ট পিক করলাম, সেটাকে আবার রিফিউট করলাম, সেটাকে আমি খণ্ডন করলাম। দুই নম্বরটা হচ্ছে প্রায়োরিটাইজিং। তার মানে প্রায়োরিটাইজ করবো আমি যে, তো তার জন্য যে আমার তার তো অনেকগুলো অবশ্যই আর্গুমেন্টস থাকবে, তাই না? প্রত্যেকটা আর্গুমেন্টস কি নিয়ে কিন্তু কাজ করা আমার পক্ষে পসিবল না, কারণ আমার একটা লিমিটেড টাইম আছে। যেহেতু আমার কাছে লিমিটেড টাইম, সুতরাং প্রত্যেকটা বিষয় নিয়ে ফোকাস না করে আমি মোস্ট যে ক্রিটিক্যাল পয়েন্টস গুলো তাদের থাকবে সেগুলোকে ধরলাম। তাহলে পাঁচটা বিষয়ের কথা বলছে, আমরা তিনটা, যেই তিনটা খুবই ক্রুশিয়াল, যেই তিনটা তাকে ডিবেটে উইন করাইতে পারে, ওই তিনটা ক্রুশিয়াল পার্ট নিয়ে বেশি কথা বলবো। এটাকে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। সেকেন্ডলি ক্রস এক্সামিনেশন, বা থার্ডলি ক্রস এক্সামিনেশন। এই জিনিসটা কি জিনিস? এটা হচ্ছে কোশ্চেন করব আমি অপোনেন্টকে যে একটা বিষয় সেটা কি আসলে ফ্লস আছে কিনা, সেটাকে কনসিস্টেন্সি সেটাকে মেনটেন করা পসিবল কি পসিবল না। তার মানে হচ্ছে আমি সহজ কথা যদি একটু বলতে, ফিজিবিলিটি ঠিকঠাক আছে কিনা সেটা। তার মানে হচ্ছে অপোনেন্ট একটা বিষয় নিয়ে আর্গুমেন্টস দিয়েছে, বাট সেই আর্গুমেন্টটা আসলে খুব বেশি যে ভ্যালিড না সেটাকে প্রমাণ করার জন্য একটা ভালো টেকনিক সেটা হচ্ছে ক্রস এক্সামিনেশন করা। সেটা তার মানে সেটা কি আসলেই কাজে দিবে কিনা, সেটা কি আসলেই কাজে দিলেও সেটা কতটুকু কার্যকরী, সেটা নিয়ে কথাবার্তা বলা। এন্ড ফোর্থলি আমি হচ্ছে রিফ্রেমিং করব এবং কনসেশন করব। এটার মানে হচ্ছে যে আমি অ্যাকনলেজ করব যেগুলো ভ্যালিড পয়েন্টস সেগুলোকে আমাদের, এন্ড রিফ্রেম করব দ্য আর্গুমেন্টস আমাদের যেগুলো অ্যাডভান্টেজ থাকবে সেগুলোর ক্ষেত্রে। তার মানে আমি চারটা স্টেপে কিন্তু এই রিভার্টালটা শেষ করলাম। প্রথম থেকে যদি একটু সাম আপ করি, ফার্স্টে পয়েন্ট বাই পয়েন্ট একটা একটা পয়েন্ট পরে আমি রিভার্ট করলাম। সেকেন্ডলি রিভার্ট করার পরে যেগুলো মোস্ট ক্রুশিয়াল পার্ট সেগুলোকে নিলাম। থার্ডলি
কিছু পার্ট যেগুলো আসলে মনে হচ্ছে আমার ফিজিবিলিটি টেস্ট করা দরকার, বা যেগুলোতে আসলে কার্যকরী কিনা কার্যকরী সেটাকে কোশ্চিন করা, এবং সেটাকে কোশ্চিনিং কোনো কিছুর মধ্যে ফেলে দেওয়া, ক্রস এক্সামিনেশন করা। এন্ড ফাইনালি আমার যে আর্গুমেন্টস গুলো সেগুলো একটু রিফ্রেম করবো, আরেকটু ভালোভাবে বার্নিশ করে নেবো আমি, যে আমার আর্গুমেন্টসটাই বেটার। আশা করি বুঝাতে পেরেছি। লাস্টলি যে বিষয়টা আমরা শেষ করব সেটা হচ্ছে কিছু পার্সুয়েশন টেকনিক্স থাকে বা কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমরা যদি ফলো করি তাহলে যে কোনো ডিবেটে ভালো করা খুব পসিবল। তো প্রথমটা হচ্ছে মেটাফোর্স এর ব্যবহার করা। মেটাফোর্স মানে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানালজি ব্যবহার করা, বিভিন্ন ধরনের এক্সাম্পলস ব্যবহার করা, যেগুলো জাজকে কানেক্ট করাইতে পারবে, যেগুলো অপোনেন্ট কানেক্ট করাইতে পারবে। ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে এমন একটা বিষয় নিয়ে ডিবেট করি, যেই ডিবেটের মধ্যে কিছু মানুষের গণহত্যা বা জেনোসাইডের মতন বিষয় ঘটেছে, এখন আমি ডিবেট করার সময় যখন এক্সাম্পল দেবো যে একটি ছোট বাচ্চা যখন আসলে দেখে তার পিতা তার ঘরে নেই, কিংবা একজন পিতা দেখে যখন দেখে তার ছোট বাচ্চাটির লাশ তার সামনে পড়ে আছে, ওই মানুষটা যেটা ফিল করে সেই ফিলটা কিন্তু আমরা করতে পারবো না, সাধারণত মানুষ সেই ফিলটা করতে পারবে না। তার মানে আমি একটা মেটাফোর বা একটা হচ্ছে ইমোশনাল কানেকশন দিলাম, এবং দেওয়ার মাধ্যমে এটাকে আমি রিকানেক্ট করার চেষ্টা করলাম অন্য কোনো ইনসিডেন্টের সাথে। আমি এমন কোন এক্সাম্পল বা এমন কোন অ্যানালজি ব্যবহার করার চেষ্টা করলাম যেটা হচ্ছে আমার ডিবেটকে আরো বেশি, ডিবেটের যে লজিক্স গুলো রয়েছে বা যে আমার যে কেসটা সেটাকে স্ট্রং করবে, সেটা ব্যবহার করা হচ্ছে মেটাফর। তো মেটাফর কোনো কিছু একটা তুলনা করা, কোনো কিছু একটা সিমিলার কিছু টাইপের একটা ইভেন্ট বা কেস একটা তার সামনে প্রেজেন্ট করা। সেকেন্ডলি, রেসিপ্রোকাল কিছু কোশ্চেন থাকে, মানে যেই কোশ্চেন গুলো করলে হচ্ছে কিছু চিন্তা হবে মাথার মধ্যে অপোনেন্ট এবং জাজের। ফর এক্সাম্পল, ধরলাম আমি এমন কোনো ট্রলি রিমেম্বার কোশ্চেন করলাম যে যদি এইরকম সিচুয়েশন থাকে তাহলে আসলে কি করা উচিত। ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে বলি যে একটা মনস্টার যদি পৃথিবীতে এসে বলে যে অমুক মানুষকে আমাকে দিয়ে দাও, নাহলে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবো। এখন এই জায়গায় অমুক মানুষটাকে দিয়ে দেওয়া, এটা কি পৃথিবীর মানুষজনের কাছে পক্ষে ঠিক হবে কি হবে না, কিংবা ওই মানুষটার জন্য এটা কি জাস্টিফাইড হবে কি হবে না, এই ধরনের কোনো কোশ্চেন করা, যেই কোশ্চেনটা হচ্ছে সাইড অপোজিশন সাইড অপোনেন্টের এবং হচ্ছে জাজের একটা থট প্রভোকিং করে, তাদেরকে চিন্তা করতে বাধ্য করে, এই ধরনের কোনো কোশ্চেন গুলো ডিবেটে এঙ্গেজিং খুব ভালো করে। এন্ড দেন আমি রিপিটেশন করতে পারি। রিপিটেশন মানে এটা না যে আমি একই লজিক বারবার বলবো, এর মানে এটাই যে আমার ফার্স্ট স্পিকার যে কথাটা বলেছেন, আমার সেকেন্ড স্পিকার সেমটার ফার্দার অ্যানালাইসিস দিয়েছেন, বাট ওই পয়েন্টটাকে রিপিট করা হয়েছে একবার হলো, এবং থার্ড স্পিকারও সেম কাজটাই করেছেন। এন্ড লাস্টলি ইমোশনাল আপিল, যেটা আমি প্রথমের দিকে বলার চেষ্টা করেছিলাম, মেটাফোর গুলো ব্যবহার করার ক্ষেত্রে ইমোশনাল আপিলটা খুব কাজে দেয়। এই তো। সো পারসুয়েশন টেকনিকে বা হচ্ছে রিথরিক্যাল ডিভাইস গুলোর মধ্যে যদি আমি একটু সাম আপ করি, ইমোশনাল আপিল বা ইমোশনালি কানেক্ট করে কোনো অ্যানালজি বা কোনো মেটাফর ব্যবহার করে যখন আমি কোনো থট প্রভোকিং কোনো কোশ্চেন করবো, এন্ড দেন তিনজন স্পিকার বা দুইজন স্পিকার, দুইজন টিমের সবাই যদি হচ্ছে তাদের আর্গুমেন্টস গুলোকে রিপিটেটিভ অ্যানালাইসিস দেওয়া শুরু করে। রিপিটেটিভ অ্যানালাইসিস মানে এটা কখনো না যে একই অ্যানালাইসিস দুইবার দুইজন দিয়েছে, বাট ডেপথ অ্যানালাইসিস দেওয়া, একজন যে অ্যানালাইসিস দিয়েছে সেটা ডেপথে আরেকটু যাওয়ার চেষ্টা করা, এটাই হচ্ছে রিপিটেশন বলতে বোঝাচ্ছে এখানে। তো আমার কাছে মনে হয় যে আজকের আহ, এই আমাদের আলোচনার যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আর্গুমেন্টেশনের নর্মাল ফ্রেমিং। তো আমরা আলোচনা করেছি আর্গুমেন্টেশন আসলে কেমন টেকনিক্স, কিন্তু মেজর স্কেল খুবই, যেগুলো আসলে এগুলোর অনেক ফার্দার আরো আমরা আস্তে আস্তে আসবো বা সেগুলোতে যাবো। বাট আজকে চেষ্টা করলাম যে খুবই সিম্পলি কিভাবে আসলে আর্গুমেন্টেশনকে আমরা বিল্ড করতে পারি, বা কিভাবে আসলে আর্গুমেন্টেশন এস্টাবলিশ করতে পারলে বা চাইলে আমাদের জিনিসটা অনেক সহজ হবে। তো পরবর্তী কোনো আলোচনায় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।